আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সো আপনারা একটা বৃত্তির তথ্য সবাই জানতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি। অর্থাৎ প্রতি বছর যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দেওয়া হয়, যেটা আমি নিজেও পেয়েছিলাম একটা সময়। সো এই বৃত্তির ওভারঅল প্রসেসটা কীভাবে কী চলে এবং এটা কীভাবে কী, এটা বিষয়ে আপনারা জানতে চাচ্ছিলেন। সো আজকে ভিডিওতে আমরা সেটাই দেখতে যাচ্ছি এবং ওভারঅল কীভাবে কী হয় আপনারা যাতে আগে থাকতে জেনে রাখলে যখন এই প্রসেসটা শুরু হবে আপনারা সহজেই করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, আমরা যখন শুরু হব তখন আমরা তো দেখিয়ে দিব আবার। সো আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ওখানেও একটু ফলো করে নোটিফিকেশন অন করে রাখেন। আর এরকম সকল বৃত্তির আপডেট পাইতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ অথবা চ্যানেলগুলোতে আপনি যুক্ত থাকতে পারেন। সো চলেন আমরা ডিরেক্ট স্ক্রিনে যাই। সো এটা হচ্ছে একটা থার্ড পার্টি একটা ওয়েবসাইট। সো আমরা এই ওয়েবসাইটটা প্রমোট করব না, এখানে দেখা যাচ্ছে যদিও কোথাও কোথাও নাম। সো এটা ইগনোরই করি। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রতিটির জন্য উপবৃত্তি প্রদান প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে, যেখানে বলা হয় যে কারা উপবৃত্তি আবেদন করতে পারবেন, কীভাবে কী এবং কারা এটার জন্য এলিজেবল। সো আমরা যদি দেখি যে জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছে, অর্থাৎ এই বছর জানুয়ারি মাসে হচ্ছে প্রকাশিত হয়েছিল, তো আগামী বছরটাও ধরেন ওই টাইমেই প্রকাশিত হবে। সো আপনার এই টাইমটা নিয়ে একটু থাকবেন এবং একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটা আমরা হয়তো বা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিতে পারবো। যদি না দিয়ে থাকি তাহলে আমাদের ফেসবুক পেজে নক করেন, এখানে আমরা দিয়ে দিব। সো এই বৃত্তিটা অলমোস্ট 10,000 টাকা দেয়। আমি পাইছিলাম 10,000 টাকা মনে আছে, যে হুট করে আমি পেয়েছিলাম হচ্ছে স্নাতক পর্যায়ে। যদিও আমি হট করে এমনি দেখতেছি একদিন ফোনে মেসেজ আসছে যে আপনি এই অ্যাপ্লাইয়ের পিছনে অনেক কাহিনী আছে। যদিও যে অ্যাপ্লাইটা অনেক, আমার অনেক তথ্য ভুল গেছিলো, আমি সেই তথ্যগুলো তাদের প্রথমে ফোন দিতাম, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি। আমি বিগত 15-20 দিন হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি, দেওয়ার পর তারা রিপ্লাই করতেন। এরপর আমি ফোন দিতাম, ফোন দিলে ধরতো না। অর্থাৎ তারপরে আমি চিন্তা করতাম যে হয়তো বা তাদের অফিস টাইম তো সকাল 10টা, অ্যাটলিস্ট 10টার টাইমটাকে তো তারা ওই টাইমটাতে তো তারা ফোন অন রাখে। প্রতিদিন আমি 10টায় ফোন দিতাম। এরকম 3-4 দিন দেওয়ার পর একদিন ফোন দিলো, তখন আমি রিকোয়েস্ট করলাম যে আমার একটা ইনফরমেশন খুব ভুল আছে, এটা যে একটু শুধরাইয়া দিতেন। তারপর এটা শুধরাইয়া দিছিল। তো এটাই অনেক মজার কাহিনী। টাকাটাও পাইছিলাম, অনেক কিছু কিনেছিলাম। যেমন আমার চ্যানেলে যে আপনারা যে পুরানো ভিডিও দেখেন, আমার হোয়াইট বোর্ডটা কিনা আছে, ওই টাকা দিয়ে আমি হোয়াইট বোর্ড কিনছিলাম। অর্থাৎ আমার ওই ক্লাসের সেট আপগুলো করছিলাম। বাট বর্তমানে আমার ফোনের কোয়ালিটি খারাপ হওয়ার জন্য কিন্তু ওই সেট আপটা রেখে দেওয়া। ইনশাআল্লাহ ইন ফিউচার যদি আবার ভালো কিছু হয় তখন কিন্তু আমরা আবার ওইটাতে কন্টিনিউ করব। সো এই যে বৃত্তি, এটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, আমরা সেই বিজ্ঞপ্তিটাই যদি দেখি যে আমরা একটু বড় করি, তাই না? সো এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, এটা হচ্ছে উপবৃত্তি শাখা। সো মাধ্যমিক ও সমমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে এই বৃত্তিটা আসলে দেওয়া হয়ে থাকে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের। এই বৃত্তির মাধ্যমে আসলে কার্যক্রম করা থাকে। অর্থাৎ এটা হচ্ছে হয় অসচ্ছল নয় মেধাবী, অর্থাৎ হয় দরিদ্র হতে হবে বা মেধাবী হতে হবে। আপনি তুখর মেধাবী কিন্তু আপনি হচ্ছে টাকা পয়সার সমস্যা আছে, এটাও হতে পারে। আর দরিদ্র তো আপনার এটা একটা আপনার বলা যেতে পারে যে আপনাকে থাকতেই হবে। কজ যারা আসলে মেধাবী কিন্তু তাদের টাকা পয়সাতে তাদের তো সাহায্যের দরকার নেই। সো আর যারা দরিদ্র কিন্তু পড়াশোনা করে না, তাদের এই টাকা দিয়ে সরকার ওয়েস্টেজ। সো আপনাকে দুইটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। সো এই যে উপবৃত্তি ট্রাস্টটা আছে, এটা ষষ্ঠ থেকে দশম এবং অনার্স অবধি আসলে দেওয়া হয়, অর্থাৎ দ্বাদশ শ্রেণী অবধি দেওয়া হয়। অনার্স ভর্তি সহায়তা এটা যেহেতু বলা হয়ে থাকে। সো পরিপ্রেক্ষিতে বলা হয় যে এই শিক্ষা সহায়তার জন্য একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা হচ্ছে www.eservice.pmet.gov.bd.admission। এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করতে হয় এবং নির্দিষ্ট আবেদন করতে হয়। আবেদনে শিক্ষার্থী সর্বশেষ যে শ্রেণী বা যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তার সত্যায়িত নম্বরপত্র বা সনদের কপি, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধনের সনদের কপি, পিতামাতা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশপত্র, অর্থাৎ একটা ফর্ম দেওয়া আছে, ওই ফর্মটাতে উঠতে হবে। ও এইটার জন্য আমি আমার হয়েছিল কি যে আমি রেগুলার, আমি যখন অনার্সে ভর্তি হলাম, আমি লাইফ অনেক বৃত্তিতে অ্যাপ্লাই করেছি, যার কারণে আমি জানি যে কোনটা কীভাবে করতে হয়। সো ওই যে আমার যে ডিসিপ্লিনের যে আপু ছিল, অর্থাৎ যিনি হচ্ছে এই বলা যেতে পারে অফিস সহকারী, সো উনি একটা টাইমে বিরক্ত হয়ে গেছিলেন। সে আমাকে বলছিল যে আমি এই টার্মে মনে হয় সব থেকে বেশি তোমার পেপার্স বেশি সাইন করাইছি হেড স্যারকে দিয়ে। কজ স্যার এত পরিমাণে আমি পেপার্স নিচ্ছি, আমি প্রতিদিন 2-3টা করে বৃত্তি অ্যাপ্লাই আমি সেটা দিয়ে আসতাম। সে আমাকে একটা সুপারিশ করে দিত এবং আমাকে কোনোদিন ফিরায়নি যদিও। সো এইগুলো আমার খুবই একটা মেমোরিতে থেকে যায় এবং আমি বলতে পারি যে আমি ফার্স্ট ইয়ারে অলমোস্ট 2.5 লাখ টাকা বৃত্তি পাইছি আমি। সো এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতের আর্থিক সহায়তা প্রদানে তাদের যেই ওভারঅল যা আছে, তাদের পিতামাতার বাৎসরিক আয় হতে হবে 2 লক্ষ টাকার কম। অর্থাৎ আপনি যার আন্ডারে থাকেন বা খান, অর্থাৎ আপনি যদি এখন চিন্তা করেন যে আমি তো, অনেকে আছে যে পিতামাতা না, অনেকে আছে তার কোনো অভিভাবকের কাছে থাকে, অর্থাৎ তার পিতামাতা নাই। সো আপনার যেটা আপনার লিগাল অভিভাবক, সো আপনি যার কাছে থাকেন তার আয় যদি 2 লক্ষ টাকার অধিক হয়, তাহলে কিন্তু আপনি
এই বৃত্তির জন্য এলিজিবল হবেন না। আর কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে কি প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, অসচ্ছল মুক্তিযোদ্ধা সন্তান, তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুরোগ্য ব্যাধিতে আক্রান্ত বা দুস্থ পরিবারের সন্তানদের সাথে অগ্রাধিকার পাবে। অর্থাৎ কারা কারা প্রথম হচ্ছে প্রতিবন্ধী, অর্থাৎ যারা শারীরিকভাবে অক্ষম। এতিম অর্থাৎ এতিম শিক্ষার্থী হচ্ছে যাদের পিতা মাতা নেই বা পিতা নাই বা মাতা নেই, যে কোনো একজন। ভূমিহীন পরিবার সন্তান হচ্ছে যাদের আসলে নির্দিষ্ট কোনো ভূমি নাই। অসচ্ছল মুক্তিযুদ্ধ অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তান যার পিতা হয়তো বা মুক্তিযুদ্ধের কারণে অনেকটা বেশি আহত হয়ে গিয়েছে বা তার অবস্থা খুব এখন ভালো না, সো সে এই পড়াশোনা করতে কষ্ট হচ্ছে, তার ক্ষেত্রে এটা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, তো অনেকে অনেক ধরনের দুর্যোগের ক্ষতিগ্রস্ত হয়ে তারা যদি এটা আক্রান্ত, দুরোগ্য ব্যাধিতে আক্রান্ত, অর্থাৎ আপনি যদি কোনো এমন রোগে আক্রান্ত হন যে রোগ আসলে খুব সহজে নিরাময় করা সম্ভব না, এবং দুস্থ পরিবার, তো আপনার পরিবারের অবস্থা যদি খুবই খারাপ হয়, আপনি এগুলোর জন্য এলিজিবল। সো এই ক্ষেত্রে আবেদন প্রসেসটা করতে হয়, এবং সাথে যে সংযুক্তি যা যা আছে সেটা তো আমি দেখিয়ে দিলাম। সো এটা অলমোস্ট ষষ্ঠ শ্রেণী থেকে অর্থাৎ দ্বাদশ শ্রেণী অবধি দেওয়া হয়, এবং এটার জন্য আপনার পূর্ববর্তী শ্রেণীতে 50% সহ নাম্বার আপনার পেয়ে উত্তীর্ণ হতে হবে। সো শিক্ষাবৃত্তির বিভিন্ন ফর্ম রয়েছে, এই ক্ষেত্রে যে যে কাগজ প্রয়োজন হয় এইখানে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে। সো আবেদনপত্র আছে, জন্ম নিবন্ধন সনদ আছে, পাসপোর্ট সাইজের ছবি, পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষার্থীর স্বাক্ষর, শিক্ষার্থীর প্রধান শিক্ষকের সুপারিশপত্র, এবং বিশেষ সাইজের চাহিদা সম্বন্ধে যদি কেউ থাকে তার জিনিসপত্র। সো এবার আসি হচ্ছে আমরা যারা আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি, বা আমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পর এসএসসি একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা পাচ্ছি। সো এই হচ্ছে বলার কথা যে প্রধানমন্ত্রী সহায়তা ট্রাস্ট PMEAT, এইটা যদি আমরা দেখি যে ওভারঅল কীভাবে কী হয়ে থাকে, তাহলে আমরা এবার দেখি যে আসলে কি কি প্রয়োজন, তাই না। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, এই যে বিষয়টা, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা যেটা বিভিন্ন স্তরে দেওয়া থাকে। প্রথমত দেওয়া হয়ে থাকে মাধ্যমিক থেকে সমমানের, অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ, এরপর স্নাতক ও সমমানের দেওয়া হয়ে থাকে, অর্থাৎ অনার্স লেভেলে। কারিগরি শিক্ষায় দেওয়া হয়ে থাকে, মাদ্রাসা শিক্ষা, এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু এটা দিয়ে দেওয়া হয়ে থাকে। সো এই ওভারঅল শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু এই সকল বৃত্তির ব্যবস্থা করা হয়ে থাকে প্রতি বছরই। তাহলে এই যে বৃত্তিটা, এটার আবেদনের যে সময়সীমা বা ওভারঅল যা কিছু আছে সেটা কবে কি, সেটা তো অলরেডি জানেন যে আপনার প্রথম নতুন বছর নতুন। তো অনলাইন উপবৃত্তির আবেদনের যে নিয়মটা, যারা আসলে ষষ্ঠ থেকে দশম উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ে আছেন তারা প্রথমত হচ্ছে এই যে ওয়েবসাইট দুইটা আছে, www.eservice.pmea.gov.bd, অর্থাৎ এই যে /admission থেকে অনলাইন আবেদন করতে পারবেন। সো সর্বপ্রথম হচ্ছে আপনাকে ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর পরবর্তীতে উক্ত পেজের কর্নারে আবেদন করুন, এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ আবেদনে ক্লিক করার পর আপনাকে একটি নিবেদন বাটনে নিয়ে যাবে, সেখানে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড দিয়ে সেট করতে হবে, অর্থাৎ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর হচ্ছে আই এম নট রোবটে ক্লিক করে আপনার যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটাকে আপনাকে এনশিওর করে আপনার ফোনে একটা অন টাইম পাসওয়ার্ড ওটিপি যাবে। সেই ওটিপিটা যখন আপনি প্রদান করবেন আপনার অ্যাকাউন্টটা নিশ্চিত হবে। এবার পুনরায় আপনি আপনার যে প্রদত্ত নাম্বার এবং প্রদত্ত পাসওয়ার্ড আছে এটা দিয়ে আপনি লগ ইন করবেন। সো লগ ইন করার পর আপনি আপনার ওইখানে আবেদন করার অপশন দেখতে পারবেন। সো আবেদন করার সময় আপনি আপনার সাথে আপনার স্ক্যান করে আপনি স্বাক্ষর, ছবি, জন্ম সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র আপলোড করবেন, এবং পরবর্তীতে আপনি আপনার কিছু সাধারণ তথ্য আছে, অভিভাবকের তথ্য আছে, ভর্তিকৃত প্রতিষ্ঠানের তথ্য, ব্যাংক বা মোবাইল ব্যাংকিং, আমার এসেছিল নগদে, অ্যাকাউন্টে তথ্য পূরণ করবেন, এবং পূরণ শেষে ধাপে ধাপে চলে যান, সকল তথ্য সঠিকভাবে পূরণ হলে সাবমিট করবেন। আবেদন করার শেষ মুহূর্তে আপনার প্রধান শিক্ষক বা আপনার প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সুপারিশপত্র আপলোড করে সেটা সংরক্ষণ করবেন, এবং শেষ ধাপে অ্যাপ্লিকেশন সাবমিট করুন, আপনার আবেদন PDF ডাউনলোড করে নিন। এইভাবে তো আপনার এই আবেদন করতে যে যে কাগজ লাগবে, প্রথমত একটা আবেদনপত্র লাগবে যেটা আপনাকে সঠিকভাবে পূরণ হতে হবে। আমি যেটা বললাম যে আমার আবেদনপত্রে কিন্তু ত্রুটি ছিল, যেটা আমি কিন্তু অনেক কষ্ট করে সলভ করছি, না হলে কিন্তু আমার এটা হতো না, কারণ আমার আবেদনটা যদি আমার ওইটা 100% অ্যাকুরেট না হতো আমি টাকাটা পেতাম না। সো আমি মনে করি যে আমার ওই যে চেষ্টাটা কোনো না কোনোভাবে কিন্তু ফলাফল দিয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে জন্ম সনদ। এখন জন্ম সনদ যাদের আছে তারা তো জন্ম সনদ দেখাবেন, যাদের NID আছে তারা NID দিবেন। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের কপি, এগুলো কোনো কিছু আসলে ফিজিক্যাল দেওয়া লাগবে না, আপনি স্ক্যান কপি করে রাখবেন। আপনি একটা কাগজে স্বাক্ষর করবেন, আপনার নাম সুন্দর অফিসিয়াল স্বাক্ষর করে ওটা একটা ছবি তুলে রাখবেন, এবং আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র এটা স্বাক্ষর রাখবেন। এখন কথা হচ্ছে টাকা কত দেয়, তাই না? মূল কথা তো হচ্ছে টাকা পয়সার ব্যাপারে। তো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে দরিদ্র মেধাবীদের ক্ষেত্রে যারা আসলে থাকে, তো বর্তমানে মাধ্যমিক পর্যায়ে দেওয়া হয়ে থাকে 5,000 টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে দেওয়া হয়ে থাকে 8,000 টাকা, এবং স্নাতক সমান পর্যায়ে দেওয়া হয়ে থাকে 10,000 টাকা, যেটা আমি পেয়েছিলাম। সো হিউজ একটা অ্যামাউন্টের কিন্তু টাকা সেখানে দেওয়া হয়ে থাকে। এবং এই যে আবেদন করার আপনার যে ওভারঅল জিনিসপত্র রেজিস্ট্রেশন করতে হবে, মোবাইল ভেরিফিকেশন করতে হবে, লগ ইন, আবেদন ড্যাশবোর্ড, এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এবার কথা হচ্ছে যে আপনাকে যদি একটা ফর্ম দিতে হয়, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নের জন্য ফর্ম। সেই ফর্মটা হচ্ছে এই যে দেখেন, এই যে একটা ফর্ম আছে, এই ফর্মটা আপনি প্রিন্ট করে নিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যিনি আছেন তার কাছ থেকে স্বাক্ষর করে আনবেন। সো এইখানে হচ্ছে প্রথমত আপনার নামটা দিতে হবে, আপনার অফিসিয়াল নাম, আপনার এই নাম এবং আপনার অ্যাপ্লাইয়ের নাম যেন ম্যাচ খায়।
আপনার অধ্যয়নরত শ্রেণী, আপনি যে শ্রেণীতে পড়েন, বিভাগ ও বিষয়, অর্থাৎ আপনি যে বিষয়ে পড়েন সেই বিষয়ে আপনার শ্রেণী রোল, আপনার রোল যত তত সাল অথবা সেশন দিবেন, আপনি ছাত্র নাকি ছাত্রী সেটা লিখবেন, আপনার জন্ম সনদ অনুযায়ী আপনার জন্ম তারিখ লিখবেন, আপনার পিতার নাম লিখবেন, আপনার মাতার নাম লিখবেন এবং আপনার পরিবারের যার বার্ষিক আয়টা আছে আপনি সেটা এখানে লিখবেন। সব কিছু লেখার পর বিগত সর্বশেষ পরীক্ষা, অর্থাৎ আপনি ওই প্রতিষ্ঠানে যেই প্রতিষ্ঠানের প্রধানের সাক্ষ্য নিচ্ছেন তার সর্বশেষ শ্রেণী পরীক্ষার থেকে যে ওইটা দিবেন, সাল দিবেন এবং কত পেয়েছেন এইটা দিবেন। সব কিছু হলে শিক্ষা প্রতিষ্ঠানের এখানে তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবেন। যেমন আমার ছিল খুলনা বিশ্ববিদ্যালয়, আমি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নাম বা বিভাগীয় প্রধান আমি দিয়েছিলাম বিভাগীয় প্রধানের নাম, এবার সেই বিভাগীয় প্রধানের ফোন নাম্বার। আমাদের যেহেতু সব ইনফরমেশন ওয়েবসাইটে আপলোড করা থাকে সেহেতু আমরা ওয়েবসাইট থেকে নিয়েছিলাম। আপনাদের ক্ষেত্রে যেটা, আপনাদের ক্ষেত্রে আপনার এটি স্কুল বা আপনাদের কলেজগুলোতে যোগাযোগ করবেন, আপনাদের প্রিন্সিপাল স্যারের যেটা নাম্বারটা আছে আমি বলবো যে তার কাছে একটু কথা বলবেন, তাকে একটু বুঝিয়ে বলবেন যে স্যার আসলে এটা তো একটা বৃত্তি, তো এটা তো আপনাকে যে কোনো সময় ফোন দিতে পারে। সো যদি পার্সোনাল নাম্বারটা আনতে পারেন এটা সব থেকে বেস্ট হয় এবং স্যারের সাথে একটু কথা বলে নিলে স্যার কিন্তু আপনার অ্যাপ্রোচটা খুব ভালো করে করবে, কারণ অফিসিয়াল 9টা থেকে 5টার পর স্যার কিন্তু অফিসে থাকবে না। কিন্তু স্যারকে যখন ফোন দেওয়া হবে ভেরিফাইয়ের জন্য যে স্যার আসলে আপনার একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল, এবং স্যার যদি অফিসে নাই থাকে ফোন ধরবে কে, কিন্তু স্যারের পার্সোনাল ফোন নাম্বার যদি থাকে সে কিন্তু ধরবে। আরেকটা বিষয় হচ্ছে স্যারের সাথে একটু কথা বলে আসবেন। আমার ওই টিচারের কাছে আমি যখন গিয়েছিলাম ও আমাকে স্যার ডাকছিল রুমে যে এটা কেন লাগবে, সে এইটাকে খুব নতুনভাবে দেখছিল। তখন আমি তাকে বিষয়টা এক্সপ্লেইন করলাম যে স্যার আমাকে তো এরকম একটা বিষয়, তো সরকার থেকে এখানে বলেছে যে আপনার একটা সুপারিশ লাগবে। সো সে আসলে খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি, আমার যিনি হেড আছেন, সো তিনি এটা বিষয়ের পর তিনি বলেন তা আমি কি লিখবো, আমাকে জিজ্ঞেস করতেছে আমি কী লিখবো। আমি বললাম স্যার আপনি লেখেন যে আমি আসলে যা সত্য তাই লেখেন যে আমার মূল যে সমস্যাটা এবং আমি এটা পাওয়ার যোগ্য কিনা। তো স্যার লিখে দিলেন যে হ্যাঁ আসলে তারও আমার এরকম সমস্যা এবং এটা আমার জন্য যোগ্য এবং সে এটাকে আমাকে সুপারিশ করলো এবং একটা ইমেইল নাম্বার। এখন ইমেইল নাম্বারটা তার অফিসিয়াল ইমেইল নাম্বার দিতে হবে, কজ প্রতিষ্ঠানে ওয়াইজ কিন্তু ইমেইল যাবে। আপনি যদি বৃত্তি পান আপনার ইমেইলটা কিন্তু আপনার এই সুপারিশের একটা কপি কিন্তু তার ইমেইলে যাবে, অর্থাৎ স্যার দেখতে চাইতে পারে যে আচ্ছা সে আমাকে যে ইনফরমেশনটা দিল এই ইনফরমেশনটা অ্যাপ্লাইতে করছে কিনা। সো এইটা কিন্তু ম্যাচ করতে হবে এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের এখানে তার সুপারিশ লেখা থাকবে, এখানে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগের সিল এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের সিল, তারিখ, স্বাক্ষর সব কিছু হলে এইটার একটা স্ক্যান কপি করে এটাকে আপনার আপলোড করতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে ভর্তি সহায়তার জন্য প্রত্যয়নপত্র, এটা হচ্ছে এটা এই মর্মের জনাব এই নাম। এখানে হচ্ছে যদি আপনার পিতা মাতা কোনো সরকারি চাকরি করে থাকে, যেটা আমার করতো না, যার ফলে সে যদি করে থাকে তাহলে তার ওই যেখানে আছে ওই অফিস থেকে এই একটা কাগজে এইটাও আপনি নিয়ে এটা একটা প্রিন্ট করে এটাকে আপনার আপলোড করতে হবে। সো সেইখানে আপনার নাম লিখতে হবে যে জনব, আপনার বাবার পদবি, তিনি কত গ্রেডে বেতন পান, কর্মরত আছেন এবং আমি তার সন্তানকে ভর্তি সহায়তার জন্য করতেছি, সেটা দিয়ে আপনার যে বস বা পিতার যে বস আছে আমার বাবার অফিসে বা মা যে অফিসে চাকরি করেন সেই বসের সিগনেচার, স্বাক্ষর এবং তারিখ হলেই হচ্ছে। সো ওভারঅল এই ছিল হচ্ছে আপনার বৃত্তির কথাবার্তা। অর্থাৎ আমরা খুব লং একটা ভিডিও দিলাম কারণ কি আপনাদের যে কনফিউশনটা আছে এটা দূর করলাম। আর সব থেকে মেন জিনিস হচ্ছে কি আপনারা বৃত্তির জিনিস দেখলে ভিডিওতে ক্লিক করেন এবং আমি ট্রাস্ট করেন না, আমি জানি যে আপনারা অলরেডি 13 মিনিট চলতেছে আপনারা এখনও ভিডিও দেখতেছেন। সো এই জিনিসগুলো একটু আমাকে যদি অন্যান্য বিষয় একটু দেখতেন আমার খুব ভালো হতো, কজ আমার অন্যান্য ভিডিওগুলোতে কোনো সাড়া নেই, আমি এই শুধু বৃত্তির ভিডিওই দিয়ে যাবো। আমার তো দিন শেষে এটাকে একটা শিক্ষামূলক একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে হবে। আপডেট তো সব কিছুই পাবেন, বাট দিন শেষে আপনারা যদি এই জিনিসটা নিয়ে এঙ্গেজিং না থাকে সেটা তো কখনোই আগাবে না, তাই না? সো এই বিষয়ে কোনো কোয়ারিজ থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন, কমেন্টে তো জানেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনি সেখানে নক দিতে পারেন, আমাদের গ্রুপগুলোতে যুক্ত থাকতে পারেন। আপনার যেখানে মন চায় ভাই অথবা বোন আপনি যুক্ত আমাকে যা নক দিন আপনাদের আমি সব বলে দেওয়ার বা বোঝানোর চেষ্টা করবো। সো এই ছিল সব কিছু, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সব সুস্থ থাকেন, সুন্দর থাকেন, পড়াশোনার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।